স্বাগত তোমাদেরকে টমটম টয়েসে। আমরা গল্প দাদুর কাছে চলে এসেছি গল্প শুনতে। বন্ধুরা, তোমরাও তাড়াতাড়ি চলে এসো আর সাবস্ক্রাইব করে দাও টমটম টয়েস। দাদু দাদু, আমরা চলে এসেছি। হ্যাঁ বাচ্চারা, বলো। সব বন্ধুরা চলে এসছো তো? তাহলে তো আমি গল্প শুরু করব। কি গল্প শুনবে বলো? দাদু দাদু, এই তো সামনেই গণেশ চতুর্থী। আজকে তাহলে আমাদেরকে গণেশের কোনো গল্প বলো। আচ্ছা বেশ। তোমরা জানো এ মহাভারত রচনা করেছিলেন স্বয়ং গণেশ। ঋষি বেদব্যাস মুখে যা যা বাণী উচ্চারণ করছিলেন তাই লিখে যাচ্ছিলেন স্বয়ং গণেশ। এইভাবে টানা 10 দিন লেখার পর একদিন গণেশ তার শরীরের সমস্ত ক্লান্তি দূর করতে গেলেন সরস্বতী নদীর তীরে স্নান করতে এবং পরম আনন্দে নদীর জলে স্নান করতে লাগলেন। এই গণেশ চতুর্থীর দিনই সেই মহাভারত রচনা শুরু হয়েছিল। সেই সরস্বতী নদীর তীরে তিনি স্নান করে ফিরলেন। আবার এই গণেশ চতুর্থীর দিনই স্বয়ং মা পার্বতী এবং ভোলানাথ শিব গেছিলেন বনের মধ্যে বিহার করতে। বনবিহার অর্থাৎ বনের মধ্যে বেড়াতে। সেই বনের মধ্যে বেড়াতে গিয়ে স্বয়ং হর এবং পার্বতীর মধ্যে মিলন হয়। তাদের সেই মিলনে সমস্ত বনের পাতা ফুল আনন্দিত হয়ে ওঠে এবং তারা তাদের সেই মিলনের সময় ঐরাবতের রূপ ধরে, অর্থাৎ হাতির রূপ। মা পার্বতী এবং ভোলানাথ দুজনেই এই মিলনের সময় হাতির রূপ ধারণ করেছিলেন। তাই ভোলানাথ শিব এবং পার্বতীর পুত্র গণেশের মুন্ড এই হাতির মুন্ডর মতো। আর একটা কাহিনী বলি। একবার স্বর্গরাজ্যে দেবতারা খুবই আনন্দের সঙ্গে রয়েছেন। তারা খুব ভালো করে স্বর্গরাজ্যের সমস্ত কিছু আনন্দের সঙ্গেই কাটাচ্ছেন। কিন্তু এমন সময় রাক্ষসরা সেই স্বর্গরাজ্যে আক্রমণ করল তার দল নিয়ে। আমরা এই স্বর্গ রাজ্য দখল করে নেব। দেবতাগণ, আপনারা আপনাদের এই সিংহাসন ছেড়ে এক্ষুনি চলে যান। এই স্বর্গ রাজ্য এখন শুধুমাত্র আমাদের। না, যদি এই খান ছেড়ে আপনারা যান তাহলে এক্ষুনি আপনাদের আমি মেরে ধ্বংস করে দেব। এ কি মহাবিপদে পড়লাম! দেবতাগণ, আমাদেরকে এখন কে রক্ষা করবে? স্বয়ং মহাদেবী পারে আমাদেরকে রক্ষা করতে। চলুন চলুন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, স্বয়ং মহাদেবী পারে আমাদেরকে রক্ষা করতে। আর দেরি করবেন না। এই রাক্ষসরা আমাদের স্বর্গ রাজ্য, এই দেবতাদের এই রাজ্য একেবারে দখল করে নেবে। তাড়াতাড়ি চলুন মহাদেবের কাছে, তাড়াতাড়ি চলুন। একমাত্র মহাদেবী পারেন আমাদের এই সমস্যার সমাধান করে দিতে। এই রাক্ষসদেরকে দমন করা আমাদের কোনোভাবেই সম্ভব নয়। তাড়াতাড়ি চলুন, মহাদেবের কাছে আমরা নিশ্চয়ই কোনো উপায় পাব।
হা 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 হা, দেখেছ? হা হা, দেবতারা আমাদের ভয়ে এই সিংহাসন ছেড়ে পালিয়েছে। হা 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 হা। এই দেবতাদের রাজ্য এখন আমাদের। হা হা হা, এ আমরাই দখল করব। মহাদেব, মহাদেব আমাদেরকে বাঁচান, মহাদেব আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন মহাদেব, আমাদেরকে রক্ষা করুন। আমরা মহা বিপদে পড়েছি, আমরা মহা বিপদে পড়েছি, তাই এই বিপদের সম্মুখীন হয়ে আপনার কাছেই ছুটে এসেছি। আপনি পারেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে, মহাদেব রক্ষা করুন। বলুন বলুন, কি হয়েছে আপনাদের, কি হয়েছে আমাকে বলুন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে। কি হয়েছে আমাকে জানান, কি হয়েছে স্বর্গরাজ্যে, কি হয়েছে? মহাদেব, মহাদেব, ওখানে রাক্ষসীরা এসে আমাদের স্বর্গরাজ্যে দেবতাদের সিংহাসন দখল করেছে। বেশ, ওদেরকে আটকানো আমার ক্ষমতা নেই, ওরা যে বরপ্রাপ্ত। তবে আমি আমার এই গায়ের ময়লা দিয়ে একটি পুত্র নির্মাণ করব। এই পুত্রই আপনাদেরকে রক্ষা করবে। আমি তারই নির্মাণ শুরু করলাম। একেই আমি জীবন দান করে আপনাদের রক্ষা করতে পাঠাবো। এ এক পরম শক্তি নিয়ে জন্মগ্রহণ করবে। এর নাম হলো গণেশ। এ আমার পুত্র। আজ থেকে এ আমার পুত্র রূপেই পরিচিত হবে। এই স্বর্গরাজ্য রক্ষা করবে, ওই রাক্ষসদেরকে ধ্বংস করবে আমার এই পুত্র গণেশ। ওই শক্তিধর রাক্ষসদেরকে আমার পুত্র আমার আশীর্বাদে আপনাদেরকে রক্ষা করবে। আপনারা চিন্তা করবেন না। ও বাবা, দাদু, গণেশের জন্ম এইভাবে হলো? হ্যাঁ বজ্জর, এই গণেশ চতুর্থীর আরও একটা ইতিহাস বলি। একবার স্বয়ং ভোলানাথ শিব, উনি রাজসিক রূপ ধারণ করলেন। যেই রূপে ধর্ম এবং অধর্ম সম্পূর্ণ রক্ষা করতে পারেন, এবং তার সারা গায়ে এক অদ্ভুত ঘাম নির্গত হতে লাগলো, এবং সেই ঘাম নির্গত হলো শুধুমাত্র তার দুই হাত থেকে, এবং সেই দুই হাতের ঘাম থেকে ফোঁটা ফোঁটা করে নির্মিত হলো একটি পুত্রের। সেই ঘাম থেকে নির্মিত পুত্রই হলো গণেশ। এবং সেই ঘটনা ঘটেছিল এই গণেশ চতুর্থীর দিন। স্বয়ং মহাদেব শিবের রাজসিক রূপে হাতের ঘর্ম থেকে উৎপন্ন হয়েছিল গণেশ, এমনই ইতিহাস বলে। দেবী পুরাণ ইতিহাসে এমনই উল্লেখ আছে। আরও ঘটনা আছে বাবা। একবার মা পার্বতী তার স্নানের সময় তার গায়ের যা যা ময়লা, সেই ময়লাগুলো একত্রিত করে একটি পুত্রের অবয়ব নির্মাণ করে, এবং তার দুই হাত, চোখ এইভাবে উনি ধীরে ধীরে নির্মাণ করে সেই পুত্রকে উনি জীবন দান করেন, এবং সে জীবন লাভ করে গণেশের রূপ ধারণ করে। তাই তো ভোলানাথ এবং পার্বতীর প্রিয় পুত্র এই ছোট্ট গণেশ।
কিভাবে গণেশের জন্ম হলো সেগুলো জানলে তো? এই গণেশের জন্মতিথি হচ্ছে গণেশ চতুর্থী। হ্যাঁ দাদু, আমাদের খুব ভালো লাগলো শুনে। আমরা পরের দিন আবার কি শুনবো দাদু? আচ্ছা বেশ, তোমাদেরকে আবার কোনো গণেশেরই গল্প শোনাবো। হ্যাঁ দাদু, আমরা এরকম গণেশ চতুর্থীর আরো ইতিহাস শুনবো। বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।